Hello guys, I hope you guys are doing absolutely fine. After Minerva FC, Neroka FCও বলছে দল তুলে নেবে. They are also বিতশ্রদ্ধ of obviously ফেডারেশনের ওপর. আর ওদিকে প্রফুল প্যাটেল তো বলেই দিয়েছেন যেহেতু সুপার কাপে আই লিগ জোট খেলেনি সেহেতু তিনি আর মিটিংয়ে বসবেন না. যদিও মানানোর চেষ্টা চলছে, দেখা যাক কী হয়. ফিরে আসছি ইন্ট্রোর পর. ফিরে এলাম ইন্ট্রোর পর. একে তো মিনার্ভা এফসির দল তুলে নেওয়ার প্রসঙ্গে আমরা রীতিমতো শোকার্ত ছিলাম. এবার অফিসিয়ালি নেরোকা এফসিও সেই দলে সামিল হলো. তারাও অলরেডি বলতে শুরু করেছে যে এভাবে চলতে থাকলে ফেডারেশন এই রকমভাবেই তাদের বঞ্চিত করতে থাকলে তারাও দল তুলে নিতে বাধ্য হবে. একটা অফিসিয়াল তাদের অফিসিয়াল স্টেটমেন্টটা প্রথমে শুনে আমিও ভাবছিলাম যে এটা হয়তো কোনো চাল হবে, মেবি স্ট্র্যাটেজি অর সামথিং লাইক দ্যাট, কারণ তাদের একটা লাস্টে মিটিং হয়েছে. বাট স্টিল এই লেখাগুলো পড়েও খুবই খারাপ লাগে. আমি একবার বলে দিচ্ছি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট কী এসছে. নেরোকা এফসি বলেছে হোয়াটস হ্যাপনিং উইথ ইন্ডিয়ান ফুটবল এক্সক্লামেটরি সাইন. After so much of hard work and investment, we qualified for the top league in 2017, and just after playing 2 seasons of it, if we are put to play the second division once again, there is no other option than to shut down our beloved club. We may not be rich with money, but definitely we are rich with footballing talents. But guess Indian football is only about money now. No room for hardworking clubs. এই মোটামুটি এই মেসেজ থেকে স্পষ্ট, যদিও ডাইরেক্ট কোনো নাম বা কারোর বিরুদ্ধে বলা হয়নি, এই মেসেজ থেকেই স্পষ্ট যে তারা কি বলতে চেয়েছে. আমরাও রীতিমতো বেশ কয়েকটা ভিডিও ধরেই বলে আসছি যে ভারতীয় ফুটবল এখন কিছু পুঁজিবাদী শক্তির হাতে কুক্ষিগত অবস্থায় রয়েছে এবং সেই জায়গা থেকে ছাড়িয়ে আনা ভীষণ দরকারি. কিন্তু যে ছাড়িয়ে আনবে সেই AIFFই অলরেডি তাদের হয়ে ভাষণ দিতে শুরু করেছেন বা তাদের হয়ে কথা বলতে শুরু করেছেন. দেখছেন না ইন্ডিয়ান ফুটবলের ভালো কোনটায় হবে. যে সমস্ত ক্লাবরা ডিভিশন কোয়ালিফাই করে ফার্স্ট ডিভিশন খেলছে তাদেরকে হঠাৎ করে আবার সেকেন্ড ডিভিশন খেলতে বাধ্য করা, নাম্বার 1. নাম্বার 2, এমন একটা হয়তো লিগ হবে যেখান থেকে তারা আগামী 3 বছরে আর ফার্স্ট ডিভিশন খেলতে পারবে না. যতক্ষণ না ISL এ রেলিগেশন আসবে ততদিন অবধি কিন্তু লিগ 1 যেটা ওরা প্রপোজ করেছে সেখান থেকে কেউ প্রমোট হয়ে সর্বোচ্চ লিগে খেলতে পারছে না. তো সেই জিনিসটা মোটামুটি স্পষ্ট হওয়ার পরেই নেরোকা এই স্টেটমেন্টটা দিয়েছে. নেরোকা এফসি আরও একটা খুব সুন্দর ইউটিউব সেভ ইন্ডিয়ান ফুটবল বলে একটা নতুন বোধহয় চ্যানেল ক্রিয়েট হয়েছে, আমি জানি না. আমি একটা স্ন্যাপশট দিয়ে দিচ্ছি. মোটামুটি ইন্ডিয়ান ফুটবলের কি অবস্থা সেটা অ্যানিমেটেড অবস্থায় সেখানে দেখানো আছে. সেই স্ন্যাপশটটা গিয়ে সার্চ করে তোমরা অবশ্যই দেখো এবং আমাদের কমেন্ট করে জানাও যে তোমরা এই প্রতিবাদে সামিল কি সামিল নয়. সত্যি ইন্ডিয়ান ফুটবল কোন দিকে এগোচ্ছে? যে ক্লাবগুলো এত কষ্ট করে, হয়তো তাদের টাকা পয়সা নেই কিন্তু সমর্থক বেস ক্লাব, আই এম ইনক্লুডিং ইট মোহনবাগান আর ইস্টবেঙ্গল, যদিও তারা চাইলে একটা খুব বড় স্পন্সর হয়তো পেয়ে যাবে, রিয়েল কাশ্মীরের স্পন্সর আছে, কারুর স্পন্সর বেশি কারুর কম, তো অস্বীকার করা যাবে না যে তারা একসময় লড়ে ফার্স্ট ডিভিশন ফুটবলে এসছে, তাদের কিভাবে সেকেন্ড ডিভিশনে নামিয়ে দেওয়া সম্ভব. আমি এই জিনিসটা একদম মেনে নিতে পারছি না. যে যাই বলুক আমি একদমই এই জিনিসটা মেনে নিতে পারছি না এবং আমি লাস্ট অবধি এটার প্রতিবাদ করে যাব. যদি মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো ক্লাবকেও চান্স দিয়ে দেয় তাও আমি এর প্রতিবাদ করে যাব যে প্রতিটা দলকে নিয়েই যেন খেলা হয়. আই লিগ এখন খেলছে যারা কোয়ালিফাইড ফার্স্ট ডিভিশন খেলার জন্য, প্রতিটা দলকেই যেন পরের বছর সর্বোচ্চ লিগের চান্স দেওয়া হয়. শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান করলে আর চলবে না, এর ওপরে উঠতে হবে. ভারতীয় ফুটবলকে বাঁচাতে গেলে এর ওপরে উঠতে হবে. তোমাদের কি মত কমেন্ট করে জানাও. এদিকে ISL এর বিট বেরোনোর আগেই কিছু নিয়ম পরিবর্তন হয়েছে বলে শোনা যাচ্ছে. ISL এর যে একটা নিয়ম ছিল যে বিদেশি কোচ নিয়োগ করতে হবে, স্বদেশি কোচ নিয়োগ করা যাবে না, মেন হেড কোচ, তো সেই নিয়মে একটু পরিবর্তন এসছে. যদিও খুব একটা লাভ হবে না, বাট স্টিল ইটস বেটার. আমি বলে দিচ্ছি কী কী শর্ত রাখা হয়েছে সেই স্বদেশি কোচ রাখার জন্য.
শর্ত হচ্ছে প্রো লাইসেন্স, টপ ডিভিশন লিগে কোচিংয়ের অভিজ্ঞতা, কমপক্ষে 2 বছর কোনো আইএসএল ক্লাবের সহকারী কোচিংয়ের অভিজ্ঞতা এবং সেই টিমের হয়ে রিজার্ভ বেঞ্চে অন্তত 16টি ম্যাচ বসার অভিজ্ঞতা। তো মোটামুটি এই শর্ত মেনে চলতে পারে এরকম 2 জন কোচই আছে বা ভারতবর্ষে। যদিও 14 জন প্রো লাইসেন্স কোচ রয়েছেন, তাও ডেরেক পেরেরা এবং থংবই সিংটো এনারাই একমাত্র আইএসএলের হেড কোচ নিযুক্ত হওয়ার জন্য এলিজিবল। এইবার আসছি এমন একটা খবরে, যে খবরটা শোনার জন্য তোমরা রোজই কিছু না কিছু আপডেট পেতে চাও, মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খবর। আমি বলছি মোহনবাগান ইস্টবেঙ্গলের খবরের আপডেট তো অবশ্যই দরকার, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফুটবলকেও একটু সেভ করার চেষ্টা করা, ইন্ডিয়ান ফুটবলকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য তোমাদের সহায়তাও খুব দরকার। আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান শীর্ষক যে কোনো ভিডিও খুব মোটামুটি মানে আমাদের চ্যানেলের তুলনায় খুবই ভালোর দিকে চললেও অন্যান্য শীর্ষক ইন্ডিয়ান ফুটবলের রোড ম্যাপ, ইন্ডিয়ান ফুটবল ক্লাবস যারা হারিয়ে গেছে, ফরগটন ক্লাবস, এএফসি লাইসেন্স নিয়ে করেছি, রেফারিং নিয়ে করেছি, সেই ভিডিওগুলোর কোনো ভিউ আসে না। যাই হোক, এটাও ঠিক যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে তো আর সম্ভব নয়। মোহনবাগান ইস্টবেঙ্গলকে রেখেই আমি বলছি, মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্য আমরা যেরকম গলা ফাটাই, যেরকম আমরা প্রতিবাদ গড়ে তুলি, সেরকম যেন ভারতীয় ফুটবলের যদি কোনো প্রয়োজন হয় তখন যেন সেই প্রতিবাদের হাতটা আমাদের ওঠে। যাই হোক, যেটা বলছিলাম, ইস্টবেঙ্গলের আজকে সোমবার বিকেলবেলার দিকে একটা সভা আছে, যে সভায় মোটামুটি চূড়ান্ত তো হয়ে গেছে মোটামুটি। সেই সভার এরকম পর্যায়ক্রমে সভা চলতেই থাকবে ইস্টবেঙ্গলের, যাতে করে নতুন প্লেয়ার আনা যায়, ভালো প্লেয়ার, পুরনো প্লেয়ারদের ধরে রাখার বিষয়ে কতটা কি করা গেল সেইটা, আর ভবিষ্যৎ পরিকল্পনা পরের বছরে সেইগুলো তো রয়েছেই। এদিকে মোহনবাগানে আজকে গোষ্ঠপালের মৃত্যুবার্ষিকী, 43তম বা 44তম খুব সম্ভবত, এই দুটোর মধ্যে একটা। গোষ্ঠপালের মৃত্যুবার্ষিকীতে ক্লাবের তরফ থেকে তাকে সম্মান জানানো হয়। গোষ্ঠপালের পুত্র এসেছিলেন, তিনি এই দিনটাকেই বেছে নেন তার প্রতিবাদ করার একটি দিন হিসাবে, কারণ তিনি মোহনবাগান রত্নটা তার বাবার তিনি ফেরত দিয়ে দেন একটি চিঠি লিখে। তার প্রতিবাদ এই কারণে, সবাই জানো, আমরা ভিডিও আগেও বানিয়েছি, যে পদকগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি এবং তাকে যখন ফেরত দেওয়া হয় সেটাও খুব মানে ভাঙাচোরা অবস্থায় দেওয়া হয়েছে, সবকটা পদক ফেরত দেওয়া হয়নি। যদিও ক্লাবের তরফ থেকে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এখানে করা হয়। গোষ্ঠপালের স্মরণে আজকে ক্লাব তাঁবুতে যে মাল্যদানের অনুষ্ঠান রাখা হয়েছিল, সেখানে সচিব মানে বাবুন ব্যানার্জি এসেছিলেন, সত্যজিৎ চ্যাটার্জি এসেছিলেন, এনারা সব ছিলেন। তো পরে তারাই একটু ড্যামেজ কন্ট্রোল করেন, তারা তার পুত্রকে পাশে নিয়েই একটা প্রেস কনফারেন্স মতো দেন। তো আমরা তার ব্যাপারটা খতিয়ে দেখবো টাইপের। এটা একটা ড্যামেজ কন্ট্রোল, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়া হয়, এর ব্যবস্থা নেওয়া উচিত। মানে আর দেরি নয়, মানে এটার জন্য দেরি কেন? এই তো 15-20 দিন আগে এই ঘটনাটা ঘটলো, তো এর জন্য আর দেরি কেন? মানে এর জন্য তো কমিশন বসানোর কিছু নেই, কোনো একজন ভদ্রলোককে চার্জ দিলেই তিনি অঞ্জন মিত্র বাড়ি থেকে নিয়ে এসে দিতে পারেন। তো যাই হোক, আজকের আমার স্পোর্টস বুলেটিনটা মোটামুটি দুঃখ ভরা মেসেজেই ভর্তি। তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। দেখো, তোমাদের সাপোর্টে আমরা খুবই উৎসাহিত। তো কয়েকদিন ধরেই তোমরা বলছিলে যে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, তো উই হ্যাভ বট দিস। এতে সাউন্ডের কিছু পরিবর্তন এলো কিনা তোমরা জানিও। যাই হোক, আজকের মতো টাটা। যাচ্ছি চাঁদনিতে। অনেকদিন ধরে সাউন্ডের একটা প্রবলেম হচ্ছিল, দেখা যাক কোনো মাইক ফাইক পাওয়া যায় কিনা। চলো। হ্যালো।